আসসালামু আলাইকুম। আমি আজকে ওয়েস্ট বেঙ্গলের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর একটি কবিতা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং বাংলায় লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড ছাত্রছাত্রীদের সুবিধার্থে বোঝানোর চেষ্টা করব। প্রথমত আপনাদের আমি বলি যে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটি কবিতা। কবিতাটার নাম হচ্ছে আসলিপ ইন দ্য ভ্যালি। লিখেছে আর্থার রিমার্ড। এর ফুল নেম হচ্ছে জিন নিকোলাস আর্থার রিমার্ড। কবিতাটি আলোচনা করার আগে আমি আপনাদের বলে রাখি, বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে বলা প্রয়োজন, অর্থাৎ কবি সম্পর্কে কিছুটা বলা প্রয়োজন। আর্থার রিমার্ড একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন, অর্থাৎ ফ্রান্সের অধিবাসী। তিনি খুব ফেমাস একজন কবি ছিলেন। হি ওয়াজ আ ফেমাস পোয়েট known as the boy poet. আর্থার রিমার্ডকে তৎকালীন সময়ের একজন কবি, মানে শেক্সপিয়ারের খুব কাছের উত্তরসূরি হিসেবে ব্যাখ্যা করেছিলেন, অর্থাৎ ইয়াং শেক্সপিয়ার বলেও তাকে সম্বোধন করা হয়েছিল। আর্থার রিমার্ড বিশেষ করে খুব ছোটবেলা থেকেই কবিতা লিখতে শুরু করেছিলেন। হি স্টার্টেড হিজ রাইটিংস অ্যাট দ্য এজ অফ 15 এবং তিনি তার কবিতা লেখাটা টোটালি স্টপ করে দিয়েছিল যখন তার বয়স 21 বছর হয়েছিল। অর্থাৎ এই 6 বছরের মধ্যে তিনি বেশ কিছু কবিতা লিখেছিলেন, যার ফলস্বরূপ তিনি একটা ভালো ফেমাস জায়গায় যেতে পেরেছিলেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাস 12-এর এই কবিতাটা দেওয়া হয়েছে এবং এই কবিতাটার বিষয়টা হচ্ছে যে এটি একটি ওয়ার পোয়েট্রি। মানে যখন ইংরেজি কবিরা কবিতা লিখতেন তখন বিশেষ করে যুদ্ধ নিয়ে লেখা কবিদের মধ্যে দুটো ভাগ ছিল। একটা হচ্ছে একদল কবি যুদ্ধের গ্লোরিগুলোকে নিয়ে লেখার চেষ্টা করতেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবার্ট ব্রুক। আর বিশেষ করে বেশিরভাগ কবিরাই যুদ্ধের বিরুদ্ধে, অর্থাৎ বিশেষ করে যুদ্ধের যে একটা ভয়াবহ রূপ, সেই ভয়াবহ রূপগুলোকে নিয়ে কবিতা লেখার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিগফ্রেড সেজন, উইলফ্রেড ওয়েন। তার পরবর্তীকালে দেখা যায় যে ফ্রান্সের একজন বিখ্যাত কবি যে আর্থার রিমার্ড, তিনিও কিন্তু যুদ্ধের ব্রুটালিটিটাকে নিয়ে লিখেছিলেন। আসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি হচ্ছে একটা অ্যান্টি ওয়ার পোয়েট্রি, যুদ্ধের বিরুদ্ধে। আসলে একটা সময় গেছিল যে যুদ্ধ সচরাচর সাম্রাজ্যবাদী বিশ্বে যুদ্ধটা একটা বিজনেসে পরিণত হয়ে গেছিল। প্রত্যেকটা শাসকের কাছে, প্রত্যেকটা রাজার কাছে, সম্রাটদের কাছে যুদ্ধটা একটা খেলা হয়ে উঠেছিল। সে সময় সাহিত্যিকদের মধ্যে
যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধের হরাইবল যে ইনসিডেন্টগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বেশ কিছু কবি, বেশ কিছু সাহিত্যিক সে সময় তাদের লেখাগুলো লিখতেন। তাদের মধ্যে অন্যতম একজন কবি হচ্ছে জি নিকোলাস আর্থার রিম্বার্ড। তো বিষয়টা হচ্ছে যে আমি আজকে যে বিষয়টা তুলে ধরছি, আসলিপ ইন দ্য ভ্যালি, আমি আগে বললাম যে এটি একটি যুদ্ধের বিরুদ্ধ কবিতা, অর্থাৎ ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে ব্যর্থতা সেই সম্পর্কেই লেখা। কিন্তু এই কবিতাটা আমি যদি দেখি, কবিতাটা পড়ার পেছনে তিনটি পার্টে যদি আমরা কবিতাটাকে ভাগ করি, তাহলে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে। প্রথমত যে বিষয়টা আমরা দেখব যে কবিতাটা যখন শুরু হয়েছে তখন একটা ন্যাচারাল বিউটি এটাকে তুলে ধরা হয়েছে ফার্স্ট পার্টটাতে। তার পরবর্তীকালে দেখছি যে আমরা অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, আমরা জানি যে ডেথ ইজ আ ল অফ নেচার অ্যান্ড ইট ইজ ইনভাইটেবল টু অল। প্রত্যেকেই মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করতে আমরা বাধ্য। আর সব থেকে লাস্টে আমরা গিয়ে দেখব যে কবিতাটাতে যে যুদ্ধ মানুষের, একটা দেশের, একটা সমাজের কোনো রকম শান্তি ফিরিয়ে আনতে পারে না, বরঞ্চ একটা বিশাল অঙ্কের ইয়াং জেনারেশনকে, একটা বিশাল অঙ্কের যুব সমাজকে কেড়ে নেওয়ার পন্থা মাত্র। তা আমি বিষয়টাকে লম্বা না করে এই তিনটি বিষয়ের ওপর আলোকপাত করেই তোমাদের কবিতার পার্টে, অর্থাৎ কবিতার লাইনগুলোতে চলে যাব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আর্থার রিম্বার্ড তার এই তিনটি আলাদা পার্ট করে একটা যুদ্ধের ফিউটিলিটি, অর্থাৎ যুদ্ধের ফ্রুটফুলনেসটাকে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটাকে না টেনে সুন্দর করে একটু ধৈর্য ধরে দেখো, তাহলে দেখবে যে আসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা তোমার কাছে খুবই সহজ এবং একটা মিনিংফুল কবিতা আকারে তোমার কাছে ফুটে উঠবে। এবং সেখান থেকে যখন তুমি প্রশ্নের উত্তরগুলো করবে তখন সহজেই দেখবে যে তুমি যে কোনো প্রশ্নের উত্তরগুলো নিজে নিজেই দিতে পারছো। তো চলো দেখি আমরা আমাদের এই কবিতার লাইনে চলে যাই। দেখো, কবিতাটার ফার্স্ট লাইনে বলা হচ্ছে, আ স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. প্রথম লাইনটাতে কি বলছে? আ স্মল গ্রিন ভ্যালি, আমরা জানি ভ্যালি মানে উপত্যকা, একটা সবুজ ছোট্ট উপত্যকা যেখান দিয়ে বয়ে চলেছে, হোয়ার আ স্লো স্ট্রিম, স্ট্রিম মানে ছোট নদীকে স্ট্রিম বলা হয়, যেখানে বয়ে চলেছে একটা ছোট্ট নদী, অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস, আমরা জানি যে লিভস মানে ছেড়ে যাওয়া, আর স্ট্যান্ড শব্দটার মানে হচ্ছে গোছালো। আমরা স্ট্যান্ড শব্দটার মানে আর একটা চুলে আমরা দেখব মেয়েদের যেমন চুলটা গোছালো হয়, গোছা, সেই রকম একটা স্ট্যান্ডস অফ দ্য সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, মানে আমরা একটা ছোট্ট নদী বয়ে চলেছে সেই উপত্যকাটাতে, হ্যাঁ,
সবুজ ঘাসের ওপর যখন সূর্যরশ্মিগুলো পড়ছে, তখন সেই কালারটার কথা বলছে, সেই কালারটা হয়ে গেছে সিলভার, রূপলি বর্ণের। হ্যাঁ, একটা সুন্দর সুতোর নাই আর কি, মানে যেটাকে বলি আমরা গোছালো গোছালো আলো, সেই একটা লম্বা উপত্যকা, সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। যেমন লিভস লং স্ট্র্যান্ডস, ছেড়ে দিয়ে গেছে, অর্থাৎ লম্বা একটা, হ্যাঁ, রূপলি বর্ণের উপত্যকা ঘাসগুলোর ওপর চকচক করছে। আর সব থেকে পরে কি বলছে, ফ্রম দ্য মাউন্টেন টপ, অর্থাৎ পাহাড়ের উপর হইতে, একদম টপ জায়গা থেকে, ঠিক আছে, স্ট্রিম, এখানে আবার একটা স্ট্রিম ব্যবহার করা হয়েছে। এখানে স্ট্রিম ব্যবহার করার বিষয়টা হচ্ছে যে যখন সূর্যরশ্মিগুলো ওপর থেকে নিচের দিকে নামে, তখন যেন মনে হয় যে লম্বা সুতোর নাই নেমে আসছে, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিমস। দ্য সানস রেজ, এই সূর্যরশ্মিগুলো নেমে আসছে, আর এসে কি করছে, দে বলতে এখানে সূর্যরশ্মিগুলো, হলো অফ ফুল লাইট, অর্থাৎ হলো বলতে উপত্যকার মধ্যে যে ঘাসের মধ্যে যে ফাঁকগুলো রয়েছে, যে ফাঁক ফোকরগুলো রয়েছে, সেগুলোতে লাইটে পরিপূর্ণ করছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কি বলছে, যে একটা ছোট্ট নদী বয়ে চলেছে একটা ছোট্ট উপত্যকার মধ্য দিয়ে, সেখানে রূপলি বর্ণের ঘাস ঝা চকচক করছে, এরকম একটা জায়গায় সূর্যরশ্মিগুলো পাহাড়ের উপত্যকা হইতে কি হচ্ছে, এসে সেই ঘাসের ফাঁক ফুকরগুলোকে আলোতে ভরিয়ে তুলছে। ঠিক আছে, এবার আমরা যদি সেকেন্ড স্ট্রেঞ্জাতে আসি, তো এইরকম একটা জায়গা, এরকম একটা প্লেস, জাস্ট লাইক এ পার্ক, পরিপূর্ণ একটা ঘাসের মতো, পরিপূর্ণ একটা ফুলে ভরা একটা সুন্দর উপত্যকা, যেখানে মানুষ আনন্দ করতে যায়, এনজয় করতে যায়, সেরকম একটা জায়গা। এইরকম একটা জায়গাতে আ সোলজার, একজন সৈনিক, ভেরি ইয়াং, খুব তরতাজা যুবক, লাইজ ওপেন মাউথ, পড়ে রয়েছে মুখটি হা করে, আপিলো, একটি বালিশ মেড অফ ফার্ন, ফার্ন ঘাসের তৈরি করা একটা বালিশ, বিনিথ হিজ হেড, তার মাথার নিচে। আর এইরকম একটা জায়গায় সে আসলিপ, এরকম একটা পরিস্থিতিতে সে ঘুমায়। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, স্ট্রেচড শব্দটার মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, স্ট্রেচড শব্দটার মানে হচ্ছে আমরা যখন ঘুমানোর সময় প্রচুর ঘুমে মানে আচ্ছন্ন হয়ে যায়, তখন আমরা কি করি, পুরো আমাদের দেহটা ছড়িয়ে দিই। তো এখানে ওই কথাটা বলছে স্ট্রেচড, হ্যাঁ, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, তার ঝোপের মধ্যে, মানে আন্ডারগ্রোথ মানে হচ্ছে ঘাসের ঝোপ বা ছোট ছোট যে ঘাসগুলো হয় জঙ্গলে, ঝোপ টাইপের, বলছে এইরকম একটা ঝোপের মধ্যে সে স্ট্রেচড হয়ে শুয়ে আছে। পেল ইন হিজ অন, পেল ইন হিজ অন, উষ্ণতায় সে পেল হয়ে গেছে। ঠিক আছে, আর তার বেডের বর্ণনাটা দিতে গিয়ে কবি বলছেন গ্রিন সানসক্ট বেড, তার বিছানাটা হচ্ছে সূর্যের উত্তাপে একটা উষ্ণ নরম সবুজ বিছানা। এইখানে একটা বিষয় তোমাদের বুঝে নিতে হবে, এরকম একটা পরিবেশে যদি কোনো তরতাজা যুবক শুয়ে থাকে, তাহলে সেই অবস্থাতে যদি সূর্যরশ্মিটা তার মুখের ওপর পড়ে বা ফাঁকা জায়গাতে সূর্যরশ্মিটা পড়ে, তাহলে নিশ্চয়ই যুবকের মুখটা ব্রাইট হওয়া উচিত। অ্যাকচুয়ালি পেলের অপোজিট অর্থটা হচ্ছে ব্রাইট। আমরা যদি সাধারণভাবে দেখি যে এখানে অ্যাকচুয়ালি পেল শব্দটা মানানসই হচ্ছে না, তাহলে এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কেন কবি হঠাৎ করে এখানে পেল শব্দটা ব্যবহার করলেন। হ্যাঁ, এই কনফিউশনটা থাক, আমি পরে আবার যখন শেষের দিকে যাব তখন এই পেলটা
কেন এখানে পেল ব্যবহার করা হয়েছে সেই বিষয়টা বলছি। ঠিক আছে, তারপরে কি বলছে, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো ফুলের মধ্যে, হি স্লিপস, তার পাগুলো ফুলের মধ্যে রেখে সে ঘুমাচ্ছে। আর হিজ স্মাইলস ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটার কথা বলছে সত্যি একটা নিষ্পাপ শিশুর ন্যায়। হিজ স্মাইল লাইক অ্যান ইনফ্যান্টস, তার সত্যি হাসিটা হচ্ছে একটা ছোট্ট শিশুর ন্যায়, একদম জেন্টল, ভদ্র, উইদাউট গাইল, যেখানে কোনো লোভ নেই, যেখানে কোনো পাপ নেই, একদম পাপহীন, কোনো রকম মানে আহ, মানে বলেন না ওই বিভিন্ন রকম যে আমরা দেখি যে এটাকে কি কি দিয়ে বোঝাই তোমাদের, গাইল বলতে আমরা যেটা বলি প্রতারণার ছল, প্রতারণা, ছল, চিটিংবাজি, এই সমস্ত কোনো কিছু নেই, শুধুমাত্র আছে একটা নিষ্পাপ শিশুর ন্যায় হাসি। সেই জন্য বলছে হিজ স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা হচ্ছে শিশুর ন্যায়, জেন্টাল উইদাউট গাইল। ঠিক এইরকম জায়গাতে কবি একটা একটু মানে সচেতন হয়ে কবি একটু নেচারের কাছে প্রেয়ার করছে, বলছে আহ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, হে প্রকৃতি তুমি তাকে উষ্ণ রেখো, কিপ হিম ওয়ার্ম, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। তো এই স্ট্রেঞ্জারটার মধ্যে আর একটা সিগনিফিক্যান্ট বিষয় রয়েছে, যে আমরা যদি দেখি যে বলছে হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, আমরা জানি যে যদি কেউ যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা যায়, বা আমরা যদি কোনো সৈনিক, আমাদের কোনো দেশের সৈনিক মারা যায়, তাহলে তার মৃত্যুর সময় একটা রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। কিন্তু যুদ্ধ, এই এই যে একটা ব্রুটালিটি, এই যে একটা মানে হরর, এই যে মানুষ হত্যার একটা যন্ত্র বলতে পারি আমরা, যে যেখানে মানুষ মারা গেলে সেই জায়গাটাতে গিয়ে মানে বিভিন্ন কীট পতঙ্গ, বিভিন্ন রকম ভয়ঙ্কর জন্তু জানোয়ারে তাকে ছেড়ে খাচ্ছে, যেখানে মরল সেখানেই মারা গেল যুদ্ধক্ষেত্রে গিয়ে, তাকে তার মর্যাদাপূর্ণ জায়গাতে শেষকৃত্যটা করা সম্ভব হবে না। এই জায়গাটাতে ওই জন্য বলছে হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, এই শব্দটা এই এই বিষয়টাকে ইঙ্গিত করছে যে আমরা কি সত্যি যুদ্ধর মাধ্যমে আমরা কি কোনো দেশের শান্তি ফিরিয়ে আনতে পারি? যারা দেশের জন্য লড়াই করতে গিয়ে মারা যায়, যারা সমাজকে পরিবর্তন করার জন্য লড়তে গিয়ে মারা যায়, সেটা যদি যুদ্ধের মাধ্যমে হয়, তাহলে সেক্ষেত্রে তার শেষকৃত্যটাও পর্যন্ত আমরা ঠিকঠাকভাবে ঠিকঠাক পজিশনে আমরা তাকে মর্যাদা জ্ঞাপন করতে পারি না। এবং লাস্ট স্ট্যান্ডাতে এসে বলছে যে তিনি ওই সৈনিক যে ঘুমাচ্ছেন, তো ওই ঘুমানোর মানে এটা ঘুমানোর যে স্টাইলটা, সেটা বলছে যে এমনভাবে সে ঘুমাচ্ছে, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্বস হিজ রেস্ট, তিনি এমনভাবে ঘুমাচ্ছেন যে তাকে গুনগুন করতে থাকা বিভিন্ন রকম কীটপতঙ্গগুলোও পর্যন্ত ডিস্টার্ব করে না। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় ঘুমাতেই আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের ওপর, একদম অ্যাট পিস, একদম শান্তিতে সে ঘুমাচ্ছে। আর লাস্ট কয়েকটা ওয়ার্ডে বলছে ইন হিজ সাইড, তার পাঁজরে, ঠিক আছে, দেয়ার আর 2 রেড হোলস, সেখানে 2টো লাল গর্ত। ইট ইজ দ্য সিগনিফিক্যান্ট ওয়ার্ড। কবি লাস্ট লাইনে গিয়ে বলছেন যে এটা একটা কিল্ড বাই ওয়ার, যুদ্ধের দ্বারা তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে রেড হোল, এটা হচ্ছে একটা বুলেট উন্ড, অর্থাৎ বুলেটের ক্ষত, যেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই জায়গাটা থেকে বলা হচ্ছে লাস্ট কয়েকটি ওয়ার্ডে যে
তাকে সেখানে হত্যা করা হয়েছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার সেখানে দুটো পাঁজরে 2টি লাল গর্ত। তা কবি এই জায়গাটার মাধ্যমে আমাদেরকে যুদ্ধের যে ফ্রুটফুলনেস, অর্থাৎ আমরা যদি প্রথম থেকে খেয়াল করে দেখি যে কবিতাটার মধ্যে একটা একটা এত সুন্দর পরিবেশে একটা ইয়াং ব্লাড সেখানে ঘুমাচ্ছে, তখন মনে হচ্ছিল যে যেন কবি একটা রোমান্টিক কবিতা লিখতে চলেছে, কিন্তু না, আমরা লাস্ট গিয়ে দেখলাম যে তিনি আলটিমেট কিন্তু মারা গেছেন একটা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে। তাহলে আমি একটা বিষয় তোমাদেরকে কনফিউশন করে রেখেছিলাম এই জন্যই যে ওখানে পেল কেন ব্যবহার করা হয়েছে। যে সেকেন্ড স্ট্যাঞ্জার লাস্ট লাইনে যে বলছিল পেল ইন হিজ অন, অর্থাৎ আমি বলছিলাম যে সেই জায়গাটাতে একটা মানুষ যখন এরকম একটা ইয়াং যুবক যখন সেই জায়গাটাতে ঘুমাবে, সূর্যরশ্মিটা তার উপর যদি পড়ে তাহলে তার মুখমণ্ডলটা চকচক করতে থাকার কথা, কিন্তু সেখানে ফেল হয়ে আছে, কারণ সেই জায়গাটাতেই কবি ইঙ্গিত করেছে যে এখানে হি ওয়াজ ডেড বাই দ্য ওয়ার, যুদ্ধের দ্বারা তাকে হত্যা করা হয়েছে এবং তাকে সেখানে মেরে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে সৈনিকটার কথা এখানে বর্ণনা করছি এবং আর্থার রিম্বার্ড এই যে সৈনিকটার কথা বলছেন, তিনি অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গেছেন। এটা হচ্ছে আমার আজকের ক্লাস ছিল এবং আমি তোমাদেরকে এইভাবে লাইন বাই লাইন মানেটা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা একটু ভালো করে যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই দেখতে পাবে যে তোমরা এই কবিতাটা খুব সহজে বুঝতে পেরে গেছো। এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, যেমন স্ট্র্যান্ডস, মানে আমি বললাম যে স্ট্র্যান্ড মানে অ্যাকচুয়ালি হেয়ারকেও বোঝানো হয়, তো গোছালো সুতো টাইপের আর কি। মাউন্টেন টপ, যেটা উপত্যকার একদম গিরিচূড়া বা পাহাড়ের সর্বশিখরটাকে বোঝানো হয়। হলো মানে হচ্ছে গর্ত, মানে অ্যাকচুয়ালি গিরিখাত বা সরু গিরিখাতগুলোকে বলা হয়েছে হলো, ঠিক আছে। স্ট্রেচড মানে প্রসারিত বা বিস্তৃত হয়ে থাকা। আন্ডারগ্রোথ যেটাকে বলা হয় ঝোপ বা ঘাসের জঙ্গল। সানসক্ট যেটাকে বলা হয় রোদে ভেজা। আর গাইল মানে আমি বললাম প্রতারণা, ছল এবং বিভিন্ন রকম লোভ লালসা, এগুলোকে গাইল বলা হয়। হামিং মানে গুনগুন করতে থাকা, তোমার ইনসেক্ট কীটপতঙ্গ এইসবকে বলা হয় গুনগুন করতে থাকা, গুনগুন করা আর কি, গুঞ্জনকারী বা গুঞ্জনরত, হামিং। এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা আমি বললাম। সো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি কমপ্লিটলি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে এবং অন্যান্য বন্ধুদেরকে কবিতাটা বোঝার জন্য ভিডিওটা দেখতে সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।